সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ই ভ্যালি নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন, সবাই অবগত, বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বই কোভিড-19 বা করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত। সবাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছেন। বিশেষ করে এই মুহূর্তে যারা ঘরে রয়েছেন, 1 মাস বা তার বেশি সময় ধরে লকডাউন পরিস্থিতির মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন, তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। কবে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তা নিয়ে প্রতিনিয়ত তারা চিন্তা করছেন। তো এইসব বিষয় নিয়ে আসলে করোনার চিকিৎসা কেমন চলছে, এই দুর্যোগ ব্যবস্থাপনা কিভাবে চলছে, বা আরও এই থেকে পরিত্রাণের উপায় কী, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, ইউজিসি অধ্যাপক এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডাক্তার এবিএম আবদুল্লাহ এবং সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম। স্টুডিওর বাইরেও আমাদের আরও একজন অতিথি রয়েছেন, বাসা থেকে সংযুক্ত হয়েছেন প্রখ্যাত রাজনীতিবিদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেব বাংলা ভিশনে প্রচারিত সবশেষ সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরও 4 জনের মৃত্যু, মোট প্রাণহানি 50, নতুন আক্রান্ত 219। প্রথমবারের মতো মারা গেলেন এক চিকিৎসক। সরকারের সমালোচনায় ব্যস্ত না থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। ত্রাণ নিয়ে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। করোনায় বিশ্বে একদিনে সর্বোচ্চ প্রায় 7,000 প্রাণহানি, যুক্তরাষ্ট্রে 2,407 জনের মৃত্যু। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থ না দেওয়ার ঘোষণা ট্রাম্পের। বেতনের দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, বকেয়া পরিশোধের চেষ্টা চলছে জানিয়েছেন বিজিএমইএ এর সভাপতি। ফেনীতে ফেসবুকে লাইভে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেই পুলিশের কাছে ধরা দিল স্বামী। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড, ধারণা পুলিশের। আমরা সংবাদের শিরোনামগুলো শুনলাম, এবার আমরা আলোচনায় যেতে চাই। প্রথমে জানতে চাই ডাক্তার এবিএম আবদুল্লাহর কাছে, যে আমরা দেখলাম যে প্রতি মুহূর্তেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশে নতুন করে আরও 4 জন আক্রান্ত হয়েছেন, এ মিলিয়ে আক্রান্তের সংখ্যা নতুন করে 4 জন মারা গেছেন এবং মৃতের সংখ্যা প্রায় 50 জন। এবং আমরা আক্রান্তের সংখ্যা যদি বলি, সেখানে 1231 জন মোট আক্রান্ত হয়েছেন। এই সংখ্যাটা প্রতিনিয়তই বাড়ছে। আসলে এটা প্রতিনিয়ত বাড়ার কারণটা কি? আমরা কি আসলে কোনো ভয়াবহতার দিকে যাচ্ছি? আজকে নতুন করে একজন চিকিৎসকও মারা গেছেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি শুরুতেই আমাদের যে চিকিৎসক, আমাদের সহকর্মী, উনি আমার স্টুডেন্টও। আমি আসলে তার জন্য গভীর উদ্বিগ্ন, আমি উদ্বেগ প্রকাশ করছি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এটা আসলেই বলতে পারেন মাত্র একদম ইয়াং মানুষ, 42 বছর বয়স, আমাদের ছেড়ে চলে গেলেন এই করোনার আক্রমণ থেকেই। তাকে বাঁচানো গেল না আর কি। উনি নিজেও হয়তো টের পাচ্ছেন। আমরা হয়তো আপনার জানেন উনি কীভাবে মারা গেলেন, কীভাবে আক্রান্ত হলেন, আমি ডিটেলস বলতে চাচ্ছি না। তো উনি যে আমাদের মাঝে নাই, এটাই কিন্তু সত্য আসলে। এবং অনেক চিকিৎসাকর্মী অলরেডি কিন্তু আক্রান্ত। একজন ডাক্তার তো চলেই গেলেন, বেশ কয়েকজন আক্রান্ত। এবং পৃথিবীর অনেক দেশেই, চায়নাতেও অনেক ডাক্তার, নার্স, চিকিৎসক মারা গেছেন, ইটালিতেও মারা গেছেন, অনেক দেশেও মারা যাচ্ছেন। তো যাই হোক, আমাদের যেটা শুরুতে যেটা আপনার প্রশ্নের জবাবটা আমি আগে দিচ্ছি, তো এটা বেশি হচ্ছে কেন ডে বাই ডে দেখছি আমরা, বিশেষ করে গত কয়েকদিন এটা মার্ক করছি আমরা, বেশি আক্রান্তের হারও বেড়ে যাচ্ছে, মৃত্যুর হার কিন্তু বেড়ে যাচ্ছে। এটা একটা ভয়াবহ অবস্থা দিকে যাচ্ছে। এটার মূল কারণটা হলো, একটা কারণ বলতে গেলে যে আমাদের সমাজেরই বা আমাদের দেশের একটা অংশ, জনগণের একটা অংশ, তারা এই যে লকডাউন যে কথাগুলো বলছে, আমরা এগুলো কিন্তু মানছে না। কতগুলো জিনিস আমাদের কাছে নতুন। এই ধরেন এই যে কোয়ারেন্টাইন বলেন, আইসোলেশন বলেন, লকডাউন, এগুলো অনেকে কিন্তু বুঝেও না এখনও। এর আগে তো মানুষ জানতোই না। করোনা আসার পরে এই নামগুলো তাদের কাছে সবগুলো সম্পূর্ণ নতুন। কোয়ারেন্টাইনের বেলায় একই অবস্থা হয়ে গেছে। অনেকে কিন্তু কোয়ারেন্টাইন মানে নাই। কোয়ারেন্টাইন মানে যে নিজেকে ঘরে অবরুদ্ধ, এইটুকুই সে বোঝায়। ঘুরে ফিরে বেড়াইছে, যেখানে সেখানে যা খুশি তাই করছে, দাওয়াত খাইছে, আড্ডা মারছে, এখানে সেখানে ঘুরছে, বিয়ে শাদী হয়েছে, এরকম কথা কিন্তু শোনা যাচ্ছে। আইসোলেশনে একই অবস্থা। লকডাউনের নামে যেটা চলছে, লকডাউনের যদি সিম্পল কথা বলেন, লকডাউনটা কি? আমরা প্রথমে বলতাম সোশ্যাল আইসোলেশন, সামাজিক দূরত্ব, কিন্তু আসলে সেটা ঠিক নয়। এটা হলো আসলে ফিজিক্যাল ডিস্টেন্স, শারীরিক দূরত্ব মেনটেন করে চলা, এটাই তো কথা। এবং কমপক্ষে 3 ফিট, আমেরিকানরা বলে 6 ফিট। কিন্তু আনফর্চুনেটলি আমরা সেটা করছি না। গভর্নমেন্ট লকডাউন করেছে দেশের বিভিন্ন জায়গায়, জেলাওয়ারি বলেন, উপজেলা বলেন, গ্রামে গঞ্জে ওগুলো চলছে। যদিও পুরো দেশে, এখনও পুরো দেশে হয় না, কিন্তু অনেক জায়গায় তো হচ্ছে।
কিন্তু আপনি যদি দেখেন মিডিয়ার খবরে দেখেন লোকজন কিন্তু বেড়াচ্ছে, ঘোরাফেরা করছে, অলিতে গলিতে বেড়াচ্ছে, আড্ডা দিচ্ছে। জি, বিভিন্ন জায়গায় কারণে অকারণে আজকে বের কিন্তু হচ্ছে। বিক্ষোভ হয়েছে অনেক জায়গায়, তাই তো? জি। অনেক জায়গায় বিক্ষোভ হয়েছে, কিন্তু বিভিন্ন দাবিতে শ্রমিক কিন্তু বিক্ষোভ করছে। লকডাউন তো হলো না, জি। ইভেন যে ত্রাণ দিচ্ছে, এখন দেখেন ওখানে ঠেলাঠেলি করে সবাই হুড়াহুড়ি করে কে কার আগে ত্রাণ নিচ্ছে। ইভেন গভর্নমেন্ট যে চাউল বিক্রি করে 10 টাকা করে, চাউল ডাউল যেগুলো, এখানে তো লম্বা লাইন। জি, আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আপনার কাছে জানতে চাই যে বিভিন্ন জায়গায় ত্রাণ দেওয়া হচ্ছে, এক ধরনের অব্যবস্থাপনার কথা শোনা যাচ্ছে, অনেক জায়গায় পাচ্ছে, কেউ পাচ্ছে না। তো এই বিষয়টা নিয়ে আপনি তো বিভিন্ন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। আপনার কাছে এই ব্যবস্থাপনাটা আসলে কোন দিকে নেওয়া দরকার বা কিভাবে শৃঙ্খলায় আনা যায়? আচ্ছা, এই ব্যবস্থাপনার সম্বন্ধে মন্তব্য করার আগে আমি বলতে চাই, আমি আজকে কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এসেছি। যে চিকিৎসকের কথা বলা হলো, আমি ঠিক ব্যক্তিগতভাবে তাকে চিনতাম না, কিন্তু তার সম্বন্ধে অনেক শুনেছি, অনেক আগে থেকে। অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ধার্মিক, ধর্মপরায়ণ, এবং সবচাইতে বেশি বিনা পয়সায় রুগী দেখতো উইকেন্ডে গিয়ে তার এলাকাতে গিয়ে, এবং সারা জীবনই সে নামাজ পড়ে খুব সাংঘাতিক গিয়েছিল, অত্যন্ত নিষ্ঠাবান মানুষ ছিল। সেই মানুষটি আমি বলবো এক ধরনের বিনা চিকিৎসায় মারা গেছে। এটা আমি যেটুকু খবর নিয়েছি, কারণ আপনি জানেন আমার বাড়ি ওই অঞ্চলেই, সিলেট অঞ্চলের মানুষ আমি। তার অবস্থা যখন ওখানে খুব খারাপ হয়ে পড়লো, ওখানে চিকিৎসা ভালো হয়নি, তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে তাকে ঢাকায় পাঠাতে হবে। একটা এয়ার অ্যাম্বুলেন্সের জন্য আবেদন করা হলো, পাওয়া গেল না। তারপরে একটা হেলিকপ্টার দ্রুত আনার জন্য আর কি, তাও পাওয়া যায় নাই। সর্বশেষ তাকে একটা মাইক্রোবাসে করে পাঠানো হয়েছে। তাতে কতটুকু যে পথে বিলম্ব এবং তার যে কতটুকু কষ্ট হয়েছে, তো যাই হোক চলে গেছেন। সেটা আমি মনে করি আমাদের যাদের উপরে আমরা নির্ভর করছি, জাতি নির্ভর করছে এখন সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আমাদের চিকিৎসক সমাজ। এই যে বিশেষ করে প্রফেসর আব্দুল্লাহর নেতৃত্বে বলা যেতে পারে যে বাংলাদেশের চিকিৎসকরা সকলেই তারা নিজেদেরকে নিবেদন করে তার সেবা দিচ্ছে। আমরা যদি একজন চিকিৎসককে এইভাবে হারাই, তাহলে তো এটা খুব ভালো কথা না। আমি একটা ইংরেজি দুইটা লাইন, আমার বহু পুরানো দুইটা লাইন আমি বলে এই প্রসঙ্গটা চাপা দিচ্ছি। সেটা হচ্ছে, ইংরেজিতে বলা হয়, উই গিভ বুলেট টু দি লিভিং অ্যান্ড বুকে, মানে ফ্লাওয়ার বুকে টু দি ডেড। মরে গেলে গিয়ে আমরা তো ফুলের স্তবক টবক দিই, আর যখন বেঁচে থাকে তখন গুলি করে মারি। এটা একটা অন্য প্রসঙ্গের কথা যদিও, কিন্তু এগুলোতে দেখে তাই মনে হয়। হ্যাঁ, এবার আসুন, আপনি যা জানতে চাচ্ছিলেন ত্রাণের ব্যাপারে আর কি। ত্রাণের ব্যাপারটা হয়েছে কি, যে প্রক্রিয়ায় ত্রাণটা দেওয়া হচ্ছে এবং যে যতটুকু অভিযোগ বারবার আসছে, তাতে মনে হয় এটা খুব সুষ্ঠুভাবে বিতরিত হচ্ছে না, এবং অবিলম্বে সরকারের উচিত এই জিনিসটা খুঁটিয়ে দেখা, তলিয়ে দেখা। এই প্রক্রিয়ায় বোধহয় দিলে হবে না, কারণ এটাতে গিয়ে হচ্ছে কি, শুধু যারা নিজেদের লোক, অভিযোগ এসছে এরকম যে নিজেদের লোক বিভিন্ন কারণে, মানে কর্তৃপক্ষের খুব কাছাকাছি প্রিয় লোক, তারাই পাচ্ছে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে, এখানের মধ্যে জটিলতা হচ্ছে আপনার ওই বস্তি এলাকার বা এলাকার, আপনার একেবারে গরিব এলাকা যেগুলো আর কি, সেগুলোতে গিয়ে যারা একটু নেতা টাইপের, তারা বলছে একে দেবো এইবারে বললে হতে হবে না। এটার একটা মাঠের চিত্র নিয়ে আসি। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের লাইনে আছেন, প্রখ্যাত রাজনীতিবিদ, স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। আপনি আমার শুনতে পাচ্ছেন? জি, আমি শুনছি। আমরা তো আলোচনা করছিলাম, আপনি তো বিশেষ করে জনপ্রতিনিধি নিয়ে কাজ করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তো আজকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে যেসব এলাকায় ত্রাণ যেন ঠিকঠাকভাবে পৌঁছে, সেজন্য সবাইকে এক ধরনের নির্দেশনা দিয়েছেন। সবাই যাতে ত্রাণটা পর্যাপ্ত পায়, সবার কাছে ত্রাণটা পৌঁছে দেওয়া যায়, সে ব্যাপারেও প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। তো আপনি তো এই মন্ত্রণালয়ের দায়িত্বে, বিভিন্ন জনপ্রতিনিধি কীভাবে কাজ করছে বা তাদের ব্যাপারে আপনার নির্দেশনা কী ধরনের নির্দেশনা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি বক্তব্যের প্রারম্ভে আমাদের বহু প্রতিভাবান এবং বহু গুণে গুণান্বিত বিশিষ্ট চিকিৎসকের অকাল মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তার বিদায়ের মাগফিরাত কামনা করছি।
আমাদেরকে বাংলাদেশের বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে। আমি এখানে দুটো বিষয়ের কথা বলবো। একটা বিষয় হলো যে আসলে সারা পৃথিবী লন্ডভন্ড হয়ে গেছে, সারা পৃথিবীর কেউ এরকম একটা পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। বাংলাদেশের কথাটা তার ব্যতিক্রম কিছু নয়। তো এবং সারা পৃথিবীর সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্ষমতাসীন এবং ক্ষমতার বাহিরে সবাই কিন্তু এই সময় কেউ কারো দোষ খুঁজে না বের করে একত্রিত হয়ে কাজ করার জন্য একটি মানসিকতা প্রদর্শন করছে, এক কাতারে এসে কাজ করার একটা মানসিকতা। তো আমাদের বাংলাদেশে আমাদের সৌভাগ্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং বিশ্বস্ত। সে কারণে উনি প্রথম থেকে যে একটা প্রক্রিয়া অনুসরণ করেছেন এই আপনার এই পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য, যে উনি যে পরিকল্পনা দিয়েছেন ফেজ বাই পেজ সেটা অনুযায়ী কাজ হচ্ছে। জনপ্রতিনিধিদের কথা বিশেষ করে এসেছে। জনপ্রতিনিধিরা সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে পর্যন্ত বিস্তৃত। আমাদের প্রায় ৬৭,০০০ জনপ্রতিনিধি আছে। তো প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী একটা জাতীয় কমিটি করেছেন এবং আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জাতীয় কমিটির অন্তর্ভুক্ত হওয়ার কারণে আমাদের কতগুলো ম্যান্ডেট দেওয়া ছিল এবং সেই ম্যান্ডেট হলো যে তৃণমূল পর্যায় পর্যন্ত কমিটি করা। আমি মোফাজ্জল করিম সাহেবের বক্তব্যের সূত্র ধরে বলবো যে সেখানে মেম্বারের নেতৃত্বে কমিটি করা হয়েছে এবং সেই কমিটিতে আপনার স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, বিশিষ্ট ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ইউনিয়ন লেভেলের কমিটি করা হয়েছে, উপজেলা লেভেলে করা হয়েছে ইএনওর নেতৃত্বে। তো ইএনও সাহেবের সেখানে সরকারি কর্মকর্তা আছেন, জনপ্রতিনিধি অর্থাৎ এবং ডিসি জেলা লেভেল থেকে কোঅর্ডিনেট করছেন। একটা কালেকটিভ এফোর্ট দেওয়া হচ্ছে। তো আমার মনে হয় সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি হতে পারে, ওভারল্যাপিং হতে পারে, কেউ দুবার পেতে পারে, আবার কেউ কেউ বঞ্চিত হতে পারে। মানে এইখানে আমি একটা তথ্য যোগ করতে চাই যে আমরা যেটা আপনি ৬৭,০০০ জনপ্রতিনিধির কথা বললেন যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, কিন্তু আমরা কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি বিভিন্ন জায়গায় ত্রাণের অনিয়ম দেখেছি, দুর্নীতি দেখেছি এবং বিভিন্ন সংবাদপত্রে বা গণমাধ্যমে উঠে এসেছে বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিরাই ত্রাণের চাল নিয়ে অনিয়ম করছে, চাল সরিয়ে ফেলছেন, বিভিন্ন জায়গায় গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি। তো এই যে বিভিন্ন জায়গায় অনিয়ম দুর্নীতি হচ্ছে, আমি এটা আমার একটু উত্তর দেওয়াটা দরকার। আপনি বিষয়টা হলো যে এই কথাটাই সত্য, কিন্তু আমি ৬২,০০০-এর কথা বললে তার মধ্যে এ পর্যন্ত আমরা সর্বসাকল্যে জনপ্রতিনিধিদেরকে আপনার 11 জনকে আমরা পেয়েছি যে এরকম দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। তাদের বিরুদ্ধে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং মামলা হয়েছে, কাউকে গ্রেফতার করা হয়েছে। আর কিছু সংখ্যক পাওয়া গেছে যারা চাউলের ব্যবসা করেন অথবা ডিলার আছে। তো এটা আমার তো মনে হয় সামগ্রিক ঘটনা। হ্যাঁ, খবরের আকারে এটা আমাদের কাছে এসেছে এবং এই বিষয়গুলো আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক যে এই সময় মানুষের পাশে না দাঁড়িয়ে যারা নাকি এরকম দুর্নীতির সাথে জড়িত হচ্ছে। আর যেখানে আপনার ৬২,০০০ মানুষের মধ্যে ধরেন আপনার ১০-১৫ জনকে বাদ দিলে বাকি সবাই অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। তারা, আমি বহু চেয়ারম্যানকে জানি, বিং এ মিনিস্টার অফ দিস মিনিস্ট্রি and the huge number of NDT have a continuous communication with me. সেখানে আমি বহু চেয়ারম্যানকে দেখেছি তারা রাত্রেবেলা মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে, ইএনও সাহেবের তহবিলে নিজের পকেট থেকে 2 লক্ষ টাকা দিচ্ছেন এবং তারা এলাকা থেকে মানুষকে ধনাঢ্য ব্যক্তিকে উদ্বুদ্ধ করছেন এই ব্যাপারে অংশগ্রহণ করার জন্য। তো এখন এরকম যেমনি ভাবে তাদের অনেক প্রশংসনীয় কাজ আছে, আর ক্ষীণ সংখ্যকের আপনার এসব নিন্দনীয় কাজের জন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে আমি মনে করি না এটা একটা বড় বিষয় করে আমাদের সামনে আসবে। যে কয়টা ঘটেছে তাদের বিরুদ্ধে যেহেতু ব্যবস্থা নেওয়া হয়েছে, আমার মনে হয় থিং উইল বি eliminated within the soonest time. আর একটা বিষয় হলো যে সিটি কর্পোরেশন ঢাকা, এখানে প্রায় 2 কোটি লোকের বসবাস। এখানে আমাদের ম্যানেজমেন্টটা
ওইরকম যেহেতু ইউনিয়ন পরিষদ নাই, কাউন্সিলর এক একজন কাউন্সিলরের অধীনে দেখা যায় প্রায় 1 লক্ষ লোকের মতন আছে। তো ওদের এত বৃহৎ সংখ্যককে কাউন্সিলররা ওদেরকে সার্ভিসগুলো প্রোভাইড করা অথবা যে সমস্ত অ্যাসাইনমেন্ট অথবা আপনার দায়িত্ব তাদেরকে দেওয়া হয় সেগুলো তাদের তাৎক্ষণিকভাবে পৌঁছায় দেওয়াটা ইট বিকাম ডিফিকাল্ট। যার জন্য আমি নিজে spontaneously I have organized a meeting with the আপনার participation of all NGOs, those who are আমাদের এখানে প্রাইমারি হেলথ কেয়ার, পভার্টি রিডাকশন, এডুকেশন এবং আপনার এগুলোর জন্য কাজ করে, তাদেরকে সবাইকে নিয়ে করে আমরা একটা কমিটি করে দেওয়া আরম্ভ করেছি। এবং সেখানে আজকেও আমার সাথে কথা হয়েছে, আপনার প্রত্যেকটা ওয়ার্ডকে 10টা ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেক কাউন্সিলরকে ওখানে 10টা সাব কমিটি করার জন্য বলা হয়েছে এবং এনজিওরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। সবাই বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু একটা প্রশ্ন উঠছে, এই সামান্য অনিয়ম দুর্নীতির কারণে বিভিন্ন জায়গায় যেটা হয়তো ফোকাস হচ্ছে বেশি, অনেকেই বলছেন যে এই পরিস্থিতিতে এই দুর্যোগকালীন মুহূর্তে সেনাবাহিনীকে এই ত্রাণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা যায় কিনা বা সরকারের এরকম কোনো পরিকল্পনা কি রয়েছে? না, সেনাবাহিনী মাঠে আছে এবং তার সর্বাত্মক সহযোগিতা করছে, যেখানে যেখানে প্রয়োজন হয় সেখানে যাবে। তো এখন 62,000-এর মধ্যে 10টা যদি আপনার মনে করেন যে অনিয়ম হয়, 20টা অনিয়ম হয়, 20টা অনিয়মের জন্য আমি এই যে আমাদের প্রতিষ্ঠিত একটি ব্যবস্থাপনা, এটাকে যদি আপনি বাদ দিয়ে আগামী দিন কাউকে করতে পারবেন, আপনি 62,000 তাহলে সেনাবাহিনীর লোক আপনাকে সেখানে নিয়োগ করতে হবে এবং এই 62,000-এর সাথে আরো আপনার 62,000 ইনভলভ হয়েছে। তো আপনি এখন যদি একটা নতুন কিছু করতে যান, ওইটা আবার আপনি ট্রায়াল দিয়ে কতটুকু সুফল পাবেন এবং এরকম চিন্তা করাই যায়। কিন্তু ঘটনা হচ্ছে আমরা এখানে সেনাবাহিনী, আমাদের পুলিশ বাহিনী এবং অন্যান্য সংস্থাগুলা এই কমিটিগুলাকে সাহায্য করছে এবং সহযোগিতা করছে। এই আপনাদের সাথে কানেক্টেড হওয়ার 1 মিনিট আগেও আমি সেনাবাহিনীর ব্যাপার নিয়ে কথা বলেছি এবং দে আর স্পন্টেনিয়াসলি কামিং এহেড টু কোঅপারেট আমাদের সমস্ত কমিটিগুলোতে। অতএব আমার মনে হয় এটা নিয়ে আমাদের খুব বড় ধরনের চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জটা হলো যে এটা আপাতত তাৎক্ষণিক একটা ঘটে যাওয়া অথবা আরম্ভ হওয়া একটা সমস্যাকে অ্যাড্রেস করতে গিয়ে প্রাথমিক কিছু সমস্যা হচ্ছে। আই বিলিভ দ্যাট ইন কোর্স অফ টাইম থিং উইল বি উইল মিটিগেটেড। জি, ধন্যবাদ। আপনি সংযুক্ত থাকুন আমাদের সাথে, আমরা আলোচনার মধ্যে থাকি। আপনি তো শুনছিলেন যে মাননীয় মন্ত্রী যেটা বললেন, ত্রাণ কার্যক্রমকে আরও বেগবান করার জন্য হয়তো কিছু সংখ্যক মানুষ অনিয়ম দুর্নীতিতে জড়িত, বাট সবাই আন্তরিকভাবে কাজ করছে। আপনার কাছে কি মনে হয় সব কিছু একেবারে শৃঙ্খলিত হয়ে বা সুষমভাবে চলছে? আমি বিনয়ের সঙ্গে মাননীয় মন্ত্রী মহোদয়কে একটা কথাই জিজ্ঞেস করতে চাই। উনি বললেন যে 62,000 না কতর মধ্যে মাত্র 10-12 জন ইত্যাদি, হ্যাঁ 10-12 জন এই ধরনের দুষ্কৃতিকারী চিহ্নিত হয়েছে বা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কাউকে। আমি তো বলতে চাই যে 10-12 জনই সামনে এসছে, বাকি যে আরও কত 10-12 জন যে এরকম গ্রেপ্তার এবং মামলা এখনো অপরন্ত হয় নাই রয়েছে, সেটা তো আমরা হিসাব জানি না। কথা বুঝতে পারছেন? এই 10-12 জন ধরা পড়েছে আর বাকি সবাই একেবারে ধোয়া তুলসী পাতা, এটা মনে করার কোনো কারণ নেই। আমাদেরকে বুঝতে হবে যে ত্রাণ বিতরণের প্রথম দিকে প্রাথমিক পর্যায়েই কিন্তু মাত্র শুরু হয়েছে সপ্তাহখানেক হয়, এর মধ্যেই 10-12 জন এমনভাবে ধরা পড়েছেন যাদেরকে তাদের পার্টি পর্যন্ত লজ্জিত, যে কারণে তাদেরকে দ্রুত অপসারণ করা হয়েছে, কাউকে মনে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদি এটা আরো ভালো হতো, যদি আমরা দেখতাম যে দ্রুত ওই সামারি ট্রায়ালের মতো বা ওই যে ভ্রাম্যমাণ আদালতের মতো, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ইঙ্গিত করেছেন যে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত করে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তিনি তার একটা বক্তব্য করেছেন। এটা যদি করে, যদি কিছু কিছু দুষ্কৃতকারীকে যারা এই সমস্ত ত্রাণের মাল সরিয়ে ফেলেছে, নিজের বাড়িতে নিয়ে গিয়ে ঘরের মেঝের নিচে মাটি খুঁড়ে পুঁতে রেখেছে, এই সমস্ত টেলিভিশনে আমরা দেখতে পাচ্ছি, এদের 2-4 জনকে যদি দৃষ্টান্তমূলক এবং দৃশ্যমান শাস্তি যদি দেওয়া হয়, তাহলে অন্যরা হবে। কারণ এই প্রক্রিয়া তো বেশ কিছুদিন চলবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আমাদের সামর্থ্য ইনশাল্লাহ আছে, সরকারের কাছে যথেষ্ট ত্রাণ সামগ্রী রয়েছে, টাকা পয়সা রয়েছে, তো এগুলা যদি শাস্তি যদি হয়ে যায় তাৎক্ষণিকভাবে, তাহলে দেখবেন এটা বন্ধ হবে। এটা থেকে আমরা কোনো রকমের
মানে সন্তোষ লাভ করছি না যে মাত্র 10-12টা কেস ধরা জি, পড়েছে। আপনার এই প্রশ্ন নিয়ে মাননীয় মন্ত্রীর কাছে আরেকবার যেতে চাই। মোফাজ্জল করিম যেটা বলছিলেন যে আসলে 10-12 জন হয়তো সামনে এসছে, কিন্তু এর বাইরেও হয়তো আরও অনেক সংখ্যক লোক থাকতে পারে যারা এই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। আপনাদের কাছে কোনো ফাইন্ডিংস রয়েছে এরকম যে কেউ এরকম অনিয়ম দুর্নীতির সাথে জড়িত? না, আমাদের ফাইন্ডিং আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নিচ্ছি। এখন পর্যন্ত মিডিয়ার মাধ্যম দিয়ে পাওয়া তথ্য এবং জেলা প্রশাসকরা আমাদের কাছে যে সমস্ত অভিযোগগুলো প্রেরণ করিয়াছেন, আর এখানে আমি মোয়াজ্জল করিম সাহেব সহ আপনাদের দর্শকদের জন্য সবার উদ্দেশ্যে বলবো যে আমাদের কাছে প্রথম বিষয়টা যখন মিডিয়াতে প্রকাশিত হয় আমরা জানতে পেরেছি শনিবার দিন ছিল। আমি বেশ কয়েকজন জেলা প্রশাসকের সাথে কথা বলেছি এবং আমার সচিব সাহেবকে বলেছি যে একটি অফিস আদেশ জারি করার জন্য যারা এরকম কাজের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে মামলা করা হবে, গ্রেফতার করা হবে এবং তাৎক্ষণিকভাবে যেন নাকি তাদের প্রাথমিক তদন্ত করে তথ্য আমাদের কাছে প্রেরণ করে। এবং রবিবার দিন আমি অফিসে করেছিলাম এবং সেদিনই আমরা 2-3 জনকে, একজন চেয়ারম্যান এবং 2 জন মেম্বারকে সাসপেন্ড করেছি। আর আজকে আমি 5 জন আপনার মেম্বার এবং 4 জনকে সাসপেন্ড করা হয়েছে এবং এর মধ্যে কয়েকজন গ্রেফতার হয়েছে। আর যে সামারি ট্রায়ালের কথা বলা হয়েছে, হ্যাঁ এই ক্ষেত্রে এরকমও করা হয়েছে যে আপনার ওই যে আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে কাউকে এরকম জেল দিয়েছেন এবং এই ব্যবস্থাগুলো, অর্থাৎ উই আর ভেরি অপটিমিস্টিক। আমার মনে হয় এই ব্যাপারে শাস্তির ব্যাপারটা উনি যেটা বলছেন আমি ওনার সাথে একই মত পোষণ করে বলবো যে জি, আমরাও আশাবাদী হতে চাই যে ত্রাণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে, ভালোভাবে সবাই ত্রাণ পাবে। আরেকটা জিনিস জানতে চাই যে অনেকের হয়তো কার্ড রয়েছে, সরকারের দেয়া কার্ড, কিন্তু অনেকের মধ্যে আবার কার্ড নেই। তো সরকারের ত্রাণ সহায়তা অসচ্ছল মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনাদের সবার জন্য কার্ড করার কোনো পরিকল্পনা কি রয়েছে? জি, আজকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্দেশনার কথাটা পরিষ্কার করে বলেছেন যে যাদের কার্ড আছে এবং যাদের নাই তাদেরকেও তালিকা করা হবে এবং করার আরম্ভ করবেন। তবে আমি একটা জিনিস এখানে একটু তার সাথে যোগ করে বলবো যে বিষয়টা হলো যে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা 16 কোটি মানুষ খুব ক্ষুদ্র একটা জায়গায় থাকি এবং এর মধ্যে দিয়ে আজকে বেশিরভাগ লোকে তাদের আজকে আয় রোজগারের সুযোগটার থেকে বঞ্চিত। অনেক লোক যারা নাকি নিজেরাও অনেক টাকা দান করতেন এখন তারা নিজেরাই আবার আজকে নিজের খাদ্য ক্রয় করতে পারছেন না, আমাদের কাছে সাহায্য চাচ্ছেন। তবে এত বেশি সংখ্যক লোকের জন্য কাজ করতে গেলে হয়তো বা কোথাও আমাদের ত্রুটি বিচ্যুতি হতে পারে। বাট এখানে আমি মনে করি জনপ্রতিনিধি, আওয়ামী লীগের পলিটিক্যাল লিডাররা সবাই আজকে ইউনিফাইডলি আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তারা কিন্তু কাজ, যেটা নাকি আমাদেরকে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করছে, যেটা নাকি বঙ্গবন্ধুর 1971 সনের যে আহ্বান করেছিল এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবিলা করো। আজকে কিন্তু ঠিক এরকম একটা মানসিকতা সব জায়গায় আপনার দেখা যাচ্ছে। তো আমি মনে করি না যে এখানে খুব ক্ষুদ্র সংখ্যকের আপনার ত্রুটি বিচ্যুতিটাকে এটা আমরা কারণে আমাদের বৃহৎ সংখ্যককে ডিমোরালাইজ করা ঠিক। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমিও মনে করি যে আমাদের এটা যেন খুব সীমিত পরিমাণে চুরিচামারি হয়েছে। তবে এখানে একটা অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিবেন আপনি, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন মাননীয় মন্ত্রীর কাছে। সেনাবাহিনীকে আমরা লকডাউনের কাজে লাগাতে পারছি, যে কাজটা অন্যান্য বাহিনী দিয়েও করা যেতে পারে বা যে কোনোভাবে করা যেতে পারে, কেমন? কিন্তু ইয়েতে আপনার ত্রাণ বিতরণে সেনাবাহিনীর যে দক্ষতা আমরা অতীতে লক্ষ্য করেছি বিভিন্ন সময়ে, দুর্যোগের সময়ে, এবং সেখানে তো কোনো রকম কোনো অভিযোগ শোনা যায়নি। তাহলে সেনাবাহিনীকে এখানে কাজে লাগাতে অসুবিধা কোথায়? সেনাবাহিনী যদি বিতরণ করে তাহলে জনগণ সন্তুষ্ট হবে এবং এখানে এই চুরিচামারির সম্ভাবনাটা কমে আসবে। সর্বশেষ কথা হচ্ছে দিন শেষে যেন আমাদেরকেও বঙ্গবন্ধুর মতো আফসোস না করতে হয় যে চাটাই খেয়ে ফেলেছে, এটা যেন না করতে হয়, কারণ এবার মানুষ বড় কষ্টে আছে। আমি এই বিষয়ে একটু উত্তরটা দিয়ে দিই মোল্লাকুল করিম সাহেবের, যে আসলে আপনাকে সেনাবাহিনী তো অনেক কাজে, যে আমাদের লকডাউন করতে গিয়ে অনেকগুলো কাজে তাদেরকে অংশগ্রহণ করতে হচ্ছে
এখন আপনি যদি রিলিফ দেওয়া প্রতিটি বাড়িতে দিতে হচ্ছে, প্রতিটি ঘরে দিতে হচ্ছে, আর দুর্যোগকালীন সময়ের কথা যেটা উনি উত্থাপন করলেন, সে সমস্ত সময় আপনি ওই যে লঙ্গরখানা খুলেছেন, পাক করে মানুষকে খাওয়াইছেন, লাইন ধরে দিতে পেরেছেন। এখন তো আপনি লাইন ধরে দিতে পারছেন না, আপনাকে বাড়িতে পৌঁছে দিতে হচ্ছে। আইসোলেটেডলি ইউ হ্যাভ টু রিচ দেম। আর এখানে আগের যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলা আর এখনকার দুর্যোগ একেবারেই আলাদা, এবং এখনকার দুর্যোগকে আপনাকে মোকাবিলা করতে হচ্ছে আরো বিশেষ আজকে পরিস্থিতিগত কারণে বিভিন্নভাবে। অতএব সেখানে আপনার আগের অভিজ্ঞতাগুলো এখানে কাজে লাগবে না। আপনাকে খুব এখানে বাড়িতে বাড়িতে রাত্রে গিয়ে পৌঁছে দিচ্ছে, হাজার হাজার লোককে ইনভলভ করতে হচ্ছে। একটা গ্রামে যদি 200-300 অথবা 50-60 জনকে আপনি স্বেচ্ছাসেবককে কাজে লাগাচ্ছেন, তো সেটাকে আপনি কোথায় পাবেন? সেনাবাহিনী তো এত বৃহৎ সেনা গোষ্ঠী নাই, তারা তদারকিতে আছেন এবং আমাদেরকে ওভারঅল সাহায্য করছে, এবং সেই কাজটা আমার মনে হয় এটা সঠিকভাবে আছে। এবং এখানে হোল স্টেক ম্যানেজমেন্টটাকে একটা অর্গানাইজ হইতে একটা জি, আমরাও চাই সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে মানুষের কাছে ত্রাণ পৌঁছে যাক, এই দুর্যোগকালীন মুহূর্তে তারা সেই সহায়তা পাক এবং এই লকডাউন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটুক। আমরা আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আমরা মন্ত্রী মহোদয়ের কথা শুনছিলাম। আমরা এবার করোনা চিকিৎসা নিয়ে ফিরতে চাই। যে করোনা চিকিৎসা নিয়ে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, জাপানে আভিগানের মতো ওষুধ আবিষ্কারের কথা শুনছি আমরা, হাইড্রোক্সিক্লোরোকুইন বা এ ধরনের বিভিন্ন ওষুধের ব্যবহারের প্রয়োগের কথা শুনছি। আমাদের দেশেও মনে হয় সীমিতভাবে কিছুটা প্রয়োগ শুরু হয়েছে বলে শুনেছি। এ ব্যাপারে আপনার কাছে কোনো? না, ধন্যবাদ আপনাকে। আসলে হয়ে গেছে কি, মানে এই রোগটা তো বলতে পারেন যে এর বয়স এখন কিন্তু 3.5 মাস হতে চললো, তাই না? মানে একটা দৈত্য আমাদের ঘাড়ে চাপছে, তো আসলে অনেক কিছু কিন্তু আমরা এখনো জানি না। তো যেগুলো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে পৃথিবীব্যাপী, সে কিন্তু আমাদের এখানে শুরু করা যাচ্ছে। যেমন আপনি একটা কথা বললেন যে হাইড্রোক্সিক্লোরোকুইন, আরেকটা টাকা এজিথ্রোমাইসিন, বিভিন্ন অনেক দেশে তারা মানে ব্যবহার করছে করে কিছু কিছু রোগীর ব্যাপারে কিন্তু তারা সুফল পাইছে। তো আমাদের কিন্তু এটা শুরু করা হয়েছে। হাইড্রোক্সিক্লোরোকুইন একটা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, ম্যালেরিয়ার জন্য ব্যবহার করা হয়। আরেকটা এজিথ্রোমাইসিন একটা অ্যান্টিবায়োটিক, এটা কমন অ্যান্টিবায়োটিক, অ্যাভেলেবল আমাদের দেশে কিন্তু এটা দুটোই অ্যাভেলেবল। এটা কিন্তু শুরু করা হচ্ছে আর কি, মানে হচ্ছে না, অলরেডি স্টার্ট করা হয়েছে। সুফল আরও কয়েকদিন আমাদেরকে ওয়েট করতে হবে যে আমাদের রোগীরা আমরা তো দিচ্ছি এখানে, তারা উন্নতি কেমন হয়, কেমন রেসপন্ড করে, কয়েকদিন পরে হয়তো আমরা বলতে পারবো ডেফিনেটলি। খুব বেশি টাইম দিতে হয় না, ডোজও খুব বেশি না। আশা করি যেহেতু বাইরে রেসপন্ড করছে, আমাদের কিন্তু রেসপন্ড করে দিয়ে মনে হচ্ছে আর কি চলছে। আর যেটা বললেন জাপানে যে মেডিসিনটা ভিগান বলে, এটা ফেভিপিরামাইড বলে এটা একটা অ্যান্টিভাইরাল ড্রাগ, এটা আসলে ইনফ্লুয়েঞ্জাতে ব্যবহার করে। তো এটাও জাপানে তারা ব্যবহার করছে, অনেক দেশে ব্যবহার করে দেখছে যে এই করোনার মানে COVID-19 যেটাকে বলছি আমি, এটার এগেইনস্টে এটা ইফেক্টিভ কাজ করে। তো আমাদের দেশেও কিন্তু এই ওষুধ আমাদের 2টা কোম্পানি অলরেডি কিন্তু তারা তৈরি করছে, এবং ড্রাগ আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা, সেটা কিন্তু তারা দিচ্ছে, এবং অলরেডি এটার কিন্তু অনুমোদনও তারা দিয়ে দিচ্ছেন, এবং এটা আমাদের অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে অলরেডি, জাস্ট কয়েকদিন হলো। তো এটারও মানে কতদূর উপকার হবে না হবে কয়েকদিন পরে কিন্তু বোঝা যাবে। তো যেহেতু অন্য কোনো ইফেক্টিভ ড্রাগ নাই, 3টে ড্রাগ ধরে নেই আমরা কাজ হয়তো বা করবে, এগুলো কিন্তু শুরু করা হয়েছে আর কি। আমরা হয়তো ফলাফল আগামী 5-7-10 দিনের মধ্যেই বলতে পারবো যে কতটুকু কার্যকরী বোঝা যাবে আর কি। যে আমরাও আশা করি ভালো একটা সুফল আসুক। অবশ্যই, হ্যাঁ, এটা অন্তত কিছু তো দিতে হয়। এটা সময় রাখলাম, কিছুই করবো না, এটা হবে, তা তো হইতে পারে না। এটা কয়েকদিন গেলে হয়তো সপ্তাহখানি না গেলে কতটুকু ইফেক্টিভ, মানে মোটামুটি সবাইকে কিন্তু দেওয়া হচ্ছে। এভিগানটা সবাইকে দেওয়া হয় না, মাত্র আনলো তো এটা। আর অলরেডি কিন্তু বিকন ভ্যাকসিন তৈরি করছে, ইভেন জাপানও নাকি অনেকগুলো ড্রাগ তারা কিন্তু অনুদান হিসেবে দিয়ে দেবে আর কি। এটা আমি হয়তো নেক্সট উইকে বলতে পারবো যে এটা কতটুকু ইফেক্টিভ। তো যেহেতু ওই 2টা কিন্তু আগে থেকেই শুরু করা হচ্ছে, আর কার্যকরিতা, কারণ অনেকে কিন্তু সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন, সবাই যে মারা যাচ্ছে তা কিন্তু না। আমাদের এই পর্যন্ত 50 জন কিন্তু মারা গেছে, তাই না? 50 জন মারা গেল, কিন্তু সুস্থ হওয়ার হারটাও কিন্তু খুব বেশি না। আমাদের 50 জন মারা গেছে, এখন পর্যন্ত 1231 জন আক্রান্তের মধ্যে মাত্র 49 জন সুস্থ হয়েছে। সেগুলো সুস্থ, কিন্তু বাকি যে সবাই কিন্তু খারাপ না। আপনার এর থিওরি এমনি যদি আমরা বলি, যেমন ধরেন 80-90% কিন্তু এমনিতেই ভালো হয়, ওষুধ না দিলেও কিন্তু ভালো হবে। এটা তার ভাইরাল ইনফেকশন, তো এটা আমি বিভিন্ন মিডিয়াতে অনেক সময় আগে বলে গেছি। অনলি 5-10-20% লোকের কিন্তু ট্রিটমেন্ট, সবাই কিন্তু ট্রিটমেন্ট লাগে না। আমরা দেখুন অনেকে আমরা বলি মৃদু সিমটম, ইভেন অ্যাসিমটোমেটিক, নো সিমটম, কিছুই না, রুগী হয়তো জানেও না তার করোনা হয়ে গেছে, এমনি ঠান্ডা কাশি জ্বর মনে করছে ভালো হয়ে গেছে, এরকম কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তাই। অনেকে দেখা যায় 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ পরে উপসর্গ দেখা যায়, সেটাও ঠিক। তো ওই রকম সংখ্যা কিন্তু কম, আসলে ম্যাক্সিমাম 10-20%। ওখানে ঝামেলা কাদের বেশি হয়, বা কারা যে মারা যাচ্ছেন, বা কাদের জটিলতা হচ্ছে, তেমন আমরা মেডিকেল টার্মে বলি কোমরবিডিটি, যারা বিভিন্ন রোগে ভোগেন,
যেমন একটু বয়স্ক মানুষ, তাদের ঝুঁকিটা একটু, তাদের বডির ইমিউন সিস্টেম কিন্তু একটু দুর্বল থাকে, প্রতিরোধ ক্ষমতাটা কম। যারা অন্যান্য বিভিন্ন রোগে ভোগেন, যেমন ডায়াবেটিস, প্রেশার, হার্টের রোগ আছে, স্ট্রোকের রোগী আছে, কিডনি রোগী, এই ধরনের যারা ক্রনিক রোগে ভোগেন, ইভেন ক্যান্সার রোগী আছে, কিমো পায়, রেডিওথেরাপি পায়, তাদের ঝুঁকিটা কিন্তু আসলে বেশি। ইভেন যারা মারা গেছে, শুধু আমার দেশে না, আমাদের কিছু ইয়াংও মারা গেছে, যেমন একজন ডাক্তার সাহেব মারা গেলেন, কত একজন ভালো মানুষ, একদম বয়স কিন্তু মাত্র 42, মঈনুদ্দিন। মঈনুদ্দিন যিনি মারা গেলেন আর কি। যাই হোক, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে যদি আপনি ডাটা নিয়ে দেখেন, 209টা দেশে কিন্তু আক্রান্ত হয়েছে এ পর্যন্ত। আমেরিকার দিকে দেখেন, ইউরোপের দিকে দেখেন, ফ্রান্স, ইটালি, যেমন বিভিন্ন দেশ, মেজরিটি লোক সবাই কিন্তু বয়স্ক মানুষ, সবাই কিন্তু, এবং তারা বিভিন্ন রোগে কিন্তু ভুগছিলেন। তার উপরে এই করোনার আক্রমণটা হয় আর সহ্য করতে পারেন না, তারা কিন্তু ওইভাবেই মারা গেছেন। এবং একটা মেইন প্রবলেম হয়, জটিলতা হয় লাঙে প্রবলেম, ফুসফুসে। আমার এক ধরনের নিউমোনিয়া বলে, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া বলে, দুটো লাং নষ্ট হয়, ড্যামেজ বলতে পারেন, ARDS বলে বা রেসপিরেটরি ফেলিওর বলে, ওইভাবে কিন্তু মারা যায়। কারণ আবার অর্গান ফেলিওর বলে, লিভার, কিডনি ফেলিওর, ব্রেনও ইনফলভ হয়। আসলে মারা গেছে কিন্তু ম্যাক্সিমাম 2-1 জনের তো এক্সেপশনাল আছে আর কি। বাচ্চাদেরও আমরা বলি যে বাচ্চাদেরও সাধারণত কম হয়, মৃত্যুর হার কম, তারপরেও কিন্তু বাচ্চা 2-1 জন মারা গেছে। আমাদের কিন্তু 2-1 জন বাচ্চা আক্রান্ত কিন্তু হয়ে গেছে। যাই হতে পারে, এটা আগে বলা হয়তো যে শুধু বয়স্কদেরই হয়, 60 বছরের উপরে তারাই ঝুঁকি, এখন দেখা যায় আসলে না, যে কোনো বয়সেরই হতে পারে। এটাও সত্য। একটা কথা আমি আগেও বলছি, সিনারিও কিন্তু ডিবেটে চেঞ্জ হচ্ছে। আমি 2 দিন আগেও যে নলেজ ছিল, হয়তো 2 দিন পরে কিন্তু আরও চেঞ্জ হচ্ছে, কিন্তু হচ্ছে সারা ওয়ার্ল্ড ব্যাপী। কারণ দেখেন পৃথিবীর বড় বড় দেশগুলো কিন্তু হিমশিম খাচ্ছে, কিন্তু কোনো অস্বীকার করার উপায় নেই। মৃত্যুর আজকেও তো আমেরিকাতে প্রচুর লোকজন মারা গেছে, ইউরোপে অনেক লোক মারা গেছে, মারা কিন্তু যাচ্ছে। তো তারপরেও আমি বলবো যে যদি আমার দেশের তুলনা করেন, অবশ্যই উদ্বেগের বিষয়, বা আমি ঝুঁকিমুক্ত এই কথা বলবো না, তুলনামূলক কিন্তু আমরা এখনো আক্রান্তের দিক থেকে একটু কমই বলতে পারেন। পড়াশোনার মতো আক্রান্তের এখনো কিন্তু কমই আছে, মৃত্যুর হারও মানে এখনো একটু কমই বলতে হয়। এটাকে আবার কেউ যেন আত্মতৃপ্তিতে না ভুগেন যে আমাদের খুব ভালো আছে, ওইসব কিন্তু আমি সেই মেন করছি না। আসলে তুলনামূলক আমেরিকার সঙ্গে তুলনা করেন, ইউরোপের সঙ্গে তুলনা করেন, একটু কিন্তু কমই আছে। কিন্তু আমরা চাই যে এটা যেন আর না পারে, এরকম যেন আমেরিকার থাকে। দিকে তাকাই বা অন্য জায়গায় যদি আমরা একটু নজর দিই, সেখানে দেখবো আক্রান্তের সংখ্যা যে তুলনায় মৃতের সংখ্যা হয়তো কম। যদি আমরা শতাংশ হিসাব করি, জি, জি। বাংলাদেশে কিন্তু 60% হিসেবে কমই তো আসলে। মানে আপনি আসলে কিভাবে দেখছেন না, যদি আমি লকডাউন পরিস্থিতি? এই বিষয়টাতেই বলি আমি আপনাকে, আমরা আমাদের যে হিউজ পপুলেশন 16 কোটি 17 কোটি, কতজনকে আমরা টেস্ট করেছি, তাই না? টেস্টের সংখ্যাই তো আমাদের কম। এমন যদি আপনার 16 কোটির মধ্যে আমি মাত্র 2000 আর 3000কে টেস্ট করে যদি বলি যে না আমাদের এখন পর্যন্ত আমরা খুব ভালো আছি, এটা তো ঠিক না। আমার এখন পর্যন্ত সব ছড়ায় ছিটায় রয়ে গেছে সমস্ত বাংলাদেশ ব্যাপী। এই জন্যে এখনও বলার সময় আসেনি যে আমাদের অবস্থা ভালো। তবে আমরা সর্বাবস্থায় আমরা আস্থা স্থাপন করি চিকিৎসকদের উপর, করতে হবে। এবং তাদের নেতৃত্ব যদি এই ব্যাপারে না মানা হয় তাহলে কিন্তু মস্ত বড় ভুল করা হবে। তো তাদের নেতৃত্ব মানবেন কি করে? তাদেরকে আপনার এই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাটা সর্বাগ্রে নিশ্চিত করতে হবে, সর্বাগ্রে। কারণ তারা সবসময় রুগীদের, শত শত রুগীদেরকে তারা হ্যান্ডেল করছেন। মানে আজকে যে ডাক্তার মঈনুদ্দিন মারা গেলেন, এখানে কি আসলে এই ব্যবস্থাপনাগত বা কোনো ধরনের আমাদের ঘাটতি ছিল যে একজন চিকিৎসককে প্রাণ দিতে হলো? একজন চিকিৎসক প্রাণ, আমি গোড়াতে কিছুটা বলেছিলাম যে আসলে কোনো চিকিৎসককে যে সেবা দেওয়া হয়েছে বা তাকে যে চিকিৎসা দেওয়া হয়েছে সেখানে সম্পূর্ণ সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা এটা বলার আমার কোনো অভিজ্ঞতা নেই, অধিকার নেই, আমি বলতেও পারবো না। এটা হয়তো প্রফেসর সাহেব বলতে পারবেন, বা পরে হয়তো যদি তদন্ত ইত্যাদি করে দেখা যেতে পারে। যেটা আমি বলছি, যারা এই কাজে নিয়োজিত, কেমন বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন ক্লিনিকে ইত্যাদি যারা নিয়োজিত আছে, তাদের যাতে সুরক্ষা হয়, তো তাদের সুরক্ষার জন্যে তাদের যে PPE, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, হ্যাঁ, বা তাদেরকে আপনার রেস্টে দেওয়া, তারপরে তাদেরকে কিছুদিন ডিউটি করার পরে 7 দিন ক্রমাগত ডিউটি করার পরে অন্তত আপনি 7টা দিন তো তাকে ডিউটি অফ করে দিবেন। তো তার জন্য আপনার প্রচুর ডাক্তারের দরকার। সেই সংখ্যা মানে যতজন ডাক্তারের দরকার আমাদের, বা যতজন সেবা দেওয়ার দরকার তরুণ পরিমাণ নাই। কিন্তু অনেক চিকিৎসক আবার অনীহাও প্রকাশ করছে যে এই ট্রিটমেন্ট তারা দিতে চান না বা এই ঝুঁকি তারা নিতে চান না। সে অবস্থায় করণীয় কি? না, এরকম খুব কম, তাই না? এরকম অনীহা প্রকাশ করেছে, চিকিৎসা দিতে চাই না। একজন হয়তো ভয় পাওয়াটা তো আসলে, ডাক্তারও তো মানুষ, তারাও মানুষ, তারা হয়তো পেতেই পারে। কিন্তু জেনারেলি স্পিকিং আপনি গিয়ে দেখুন আজকে সব জায়গায়, সব হাসপাতালে ডাক্তাররা আন্তরিকভাবে চেষ্টা করছে এবং তাদের মানে সেবার মধ্যে কোনো ত্রুটি নাই। কিন্তু তাদের দেখাশোনার ভার তো আমাদের উপরে, কর্তৃপক্ষের উপরে। তাদের কিটটা ঠিক আছে কিনা, তাদের ইয়েটা
নিজেদের প্রোটেকশন ঠিক আছে না, তারা রেস্ট ঠিক মতো পাচ্ছে কিনা, এই সমস্ত দেখতে হবে। এখন কথা হচ্ছে অল্প সংখ্যক ডাক্তার দিয়ে আপনি এটা ম্যানেজ করতে পারবেন না, তাহলে কি করতে হবে? বিকল্প দ্রুত, আমি প্রফেসর আবদুল্লাহ সাহেবকে রিকোয়েস্ট করবো, দ্রুত আপনারা একটা কিছু চিন্তা ভাবনা করে দেখুন। হয়তো আপনাদের যারা এখন 4th ইয়ারে পড়ছে, 3rd ইয়ারে পড়ছে, বা এই অন্য ডাক্তার যারা এখনো ডাক্তারি পাশ করে নেই, ওই যে বলে আপনার ইন্টার্নে আছে, কেমন এদেরকে আপনারা, এমনকি আমেরিকার মতো দেশে যারা অবসরে গেছিলেন তাদেরকেও আনা হয়েছে। অবসরে গেছে সেটা তো সে ডাক্তার অলরেডি হয়ে তারপর গেছে। আমি বলছি হ্যাঁ, আমাদের এখানে যারা অবসরে গেছে তাদেরও আনা যেতে পারে, প্লাস যারা আপনার লেখাপড়ার একটা শেষ পর্যায়ে আছে তাদেরকে আপনি এনে অন্তত কিছুটা ডিউটি করান, একটু ট্রেনিং দিয়ে, কারণ আমাদের লোক বল কম, তাই নয় কি? আমাদের যে পরিমাণ ডাক্তার দরকার সেই পরিমাণ। ঠিক তেমনি আমাদের অন্যান্য স্বাস্থ্যকর্মী, আমাদের নার্স বা আমাদের যে টেকনিক্যাল হ্যান্ডস যারা রয়েছে, এই যে পরীক্ষা নিরীক্ষা তো ডাক্তার সাহেব তো করবেন না। প্রফেসর আবদুল্লাহকে তো আপনি এক্সপেক্ট করতে পারেন না যে সে গলা থেকে সোয়াব নেবে বা নাকে থেকে করবে, সেখানে টেকনিক্যাল হ্যান্ড তারা রয়েছে, তো তাদেরও কমতি আছে, সেগুলোর ব্যবস্থা করাটা উচিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডাক্তারদের উপরে আমাদের আস্থা রাখতে হবে, এবং তাদেরকে যদি আমরা নিরাপত্তা না দিই, তাদের উপরে যদি আস্থা না রাখি, তাহলে পরে এই সংগ্রামে, এই যুদ্ধে আমরা কিছুতেই জয়ী হতে পারব। আমরা যেটা দেখলাম যে আজকে যে একজন চিকিৎসক মারা গেলেন, সেক্ষেত্রে কোনো সময় অভিযোগ উঠেছে ঠিকমতো মাস্কটা তার মানসম্মত না, পিপিইটা মানসম্মত না, হাসপাতালে যেই পরিবেশে চিকিৎসা দিচ্ছেন সেই পরিবেশটা মানসম্মত না অনেক ক্ষেত্রে। তো এইসব ক্ষেত্রে কি আমাদের নিরাপত্তার কোনো ঘাটতি আছে? এক তো লোকবলের ঘাটতির কথা আমরা শুনছি। ডাক্তারদের কথা আমরা একটু বলি, আসলে এটা আমি বিভিন্ন মিডিয়াতে বারবার বলে আসতেছি, মানে শুরুতে একটু অব্যবস্থা ছিল, ডাক্তার কিন্তু ভয় পাওয়াটা অস্বাভাবিক না, ভয় তো পায় মানুষ তো, কারণ করোনায় মানুষ মারা যায়, কারণ পৃথিবীর অনেক দেশে অনেক ডাক্তার কিন্তু মারা গেছে। ডাক্তার না, বারবার ডাক্তার বলছে, আসলে স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, আর সবাই কিন্তু যারা জড়িত, শুধু ডাক্তার না, তাতে কিন্তু সবার জন্য এটা দরকার। চায়নাতে কিন্তু অনেক চিকিৎসা কর্মী মারা গেছেন, ইটালিতে অনেক মারা গেছেন। তা আমি বিভিন্ন সময় বলে আসছি যে ডাক্তার একটু ভয় পাচ্ছে, অবশ্যই তারা কিন্তু মানে প্রথম সারির এই দুর্যোগময় মানে অবস্থায় ডাক্তাররাই তো, ডাক্তাররা বা নার্সরা বা অন্যান্য চিকিৎসা সবাই তো, তারাই কিন্তু প্রথম সারির সৈনিক, এটা কিন্তু অস্বীকার করার উপায় নাই। যেখানে সবাই ভয় পাচ্ছে, ডাক্তার কিন্তু এই অবস্থা, তারা কিন্তু যুদ্ধক্ষেত্রেও তাকে, যুদ্ধ করার মধ্যেও তাকে চিকিৎসা করতে হয়। এই অবস্থা আমি মনে করি যে সব ডাক্তার, নার্স সবাই কিন্তু চিকিৎসা সেবা দিতে অবশ্যই আগ্রহী, এবং তাদের করতে হবে। দু একজনের কথা যারা বললেন, তারা হয়তো ভয় করে, তারা ইচ্ছা করে না তা না, আসলে হয়তো ভয় করে না। ইভেন ডাক্তার যদি চিকিৎসা করতেও যায়, তারও তো ফ্যামিলি আছে, বাপ মাই যেতে দেয় না, ভাই বোন, ছেলে মেয়ে, পরিবার চাপও তো রয়েছে, দিব না, তোমার চাকরির দরকার না, এই নাই, এটা তো সত্য। কিন্তু আসলে ডাক্তারের চাকরিটা কিন্তু এখানে মুখ্য না, ওই ডাক্তার শুধু চাকরি বাঁচানোর জন্যই করছে, এটাও কিন্তু ঠিক না। সে আসলে কিন্তু মানব সেবার জন্য কিন্তু এটা করছে। আমরা কিন্তু গতবার ডেঙ্গুর সময় আমরা করি নাই, ডাক্তাররা কি না করছে, ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় সবাই, খাওয়া নাই, দাওয়া নাই, ঘরে যেতে পারে নাই, 24 ঘন্টা ঘুম নাই, নিদ্রা নাই, তারা তো করছে। করোনার বেলা কিন্তু তারা এটা অবশ্যই করবে। তো যেটা বলছিলাম, তাদের সুরক্ষা, তাদের নিরাপত্তা, এটা কিন্তু নিশ্চিত যদি না করেন, তাহলে তারা কিভাবে সেবা দেবে? যেমন একজন ডাক্তার মারা গেলেন, অনেকেই কিন্তু আক্রান্ত, এখন যদি ডাক্তার মারা যায়, আক্রান্ত হয়ে পড়ে থাকে, তাহলে রোগীর চিকিৎসাটা কে করবে? সেই জন্য ডাক্তারদের সুরক্ষাটা, তার নিরাপত্তা, তার যা যা দরকার, পিপি বলেন, তার খাওয়া দাওয়া, সব কিছু কিন্তু যথেষ্টভাবে করা উচিত। আপনি যদি পার্শ্ববর্তী দেশ দেখেন, আপনি হয়তো জানেন, তাদেরকে ভালো হোটেলে রাখা হয়েছে, 5 স্টার। কারণ একজন ডাক্তার করোনা রোগীর চিকিৎসা করছে, সে তো ঘরে যেতে পারবে না, জানে না তার মধ্যে ভাইরাস থাকতেও পারে, ঘরে গিয়ে তার ঘরে গিয়েছে, তার ফ্যামিলি বাপ মার কাছে ছড়াই দিবে, ওইভাবে তার পরিবার পর্যন্ত ছড়াই, রিস্কি তো। ঢাকা শহরে তো তাই করা হয়েছে, তাই কিন্তু হচ্ছে, তাই তো, তাই কিন্তু সত্যই না, সরকারের তরফ থেকে তো হোটেলে রাখা হচ্ছে। আমি চাচ্ছি যে আরো ভালো করে দেওয়া, বলে 5 স্টার হোটেলে দেওয়া হয়েছে, মানে পার্শ্ববর্তী দেশেই করা হয়েছে, তাদের ভালো হোটেল থেকে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইভেন কিন্তু এই অভিযোগ কিন্তু আমাদের রয়ে গেছে যে অনেকের মধ্যে হয়তো এটা নিয়ে একটু ঘাটতির অভাব রয়ে গেছে, অনেক নার্সরা কমপ্লেন কিন্তু করছে, তাদের টাইমলি খাওয়া দাওয়া হয় না, থাকার জায়গা না, এ না। কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের মানে যারা মানে আমাদের মন্ত্রণালয় বলেন, ডিজি অফিস বলেন, আমাদের সবার কিন্তু এবার বিশেষভাবে জোর দিতে হবে। কারণ একজন ডাক্তার যেন অসুস্থ হয়ে পড়ে না যায়, পড়ে গেলে তো আবার হাজার হাজার রোগী চিকিৎসা কে করবে? সুতরাং তাকে সুস্থ রাখাটাও কিন্তু প্রশাসনের দায়িত্ব। হায়াত মত আল্লাহ তাআলার হাতে, কার কেউ কেউ তো আমরা বলতে পারি না। এটা কিন্তু আমি বারবার বলে আসছি। শুধু তাই না, আমার একটা দাবি ছিল, অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীকে এটা বলে, মাননীয় প্রধানমন্ত্রীকে এটা দাবি মেনেও নিছেন। আমি বলছিলাম যে ডাক্তারদের যারা ঝুঁকি নিয়ে কাজ করবেন,
তাদের জন্য একটা প্রণোদনার ব্যবস্থা করে। ডাক্তার না শুধু, আমি বারবার ডাক্তার বলছি, আসলে স্বাস্থ্যকর্মী সবার জন্য, ইভেন একজন ট্রলি যে ঠেলবে, ওয়ার্ড বয় আর দারোয়ান সবারই, তাদের একটা প্রণোদনার ব্যবস্থা করা হোক। ইভেন যারা ঝুঁকি নিয়ে কাজ করবে তাদের একটা স্বাস্থ্য বীমার ব্যবস্থা করা হোক। প্রধানমন্ত্রী ওটা কিন্তু কিন্তু মেনে already এই নিচ্ছেন, ব্যাপারে একটা অবশ্যই উনি দিয়েছেন। ঘোষণাও দিচ্ছেন, এমন করবেন, এটা বলছেন যাদের ঝুঁকি নিয়ে কাজ করছেন, যারা ঝুঁকি নিয়ে, তাদের কিন্তু প্রণোদনাও দেবেন, তাদের কিন্তু স্বাস্থ্য বীমার ব্যবস্থা করে এগুলো করতে, এবং এটা নিশ্চিত করা উচিত। তাহলে কিন্তু ডাক্তাররা কাজে উৎসাহ বোধ করবে, নাহলে তো উৎসাহ হারাই ফেলবেন। ডাক্তার যদি উৎসাহ হারাই ফেলায়, তারা প্রথম সারির সৈনিক, তারা যদি পিছপা হয়, তাহলে আপনি তো অস্ত্র শত্রু ছাড়া তো যুদ্ধ করতে পারবেন না। এই ব্যবস্থাটা কিন্তু আমি মনে করি নিশ্চিত করা উচিত, এবং অনেকটা নিশ্চিত কিন্তু হচ্ছে। এবং আগামী দিনে আমি মনে করি যে এটা আরেকটু নিশ্চিত হবে মনে করি আমি। আচ্ছা, রিস্ক অ্যালাউন্স বলে একটা জিনিস আছে। চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের তো এক ধরনের বিমার আওতায় বা ঝুঁকি ভাতার আওতায় আসবেন। এখানে আরো অনেকে কাজ করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন, সেনাবাহিনী কাজ আচ্ছা, করছেন। এটাও একটা ইম্পর্টেন্ট, তাহলে এই বিভিন্ন কথাটা কাজ আমি করছেন। বলে ফেলে আপনি মনে করাতে ভালো হলো। আমি মনে করি যে যারাই ঝুঁকি নিয়ে কাজ করছে, যেমন ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সবার কথা, এটা তো সত্য। আমি মনে হয় সাংবাদিক ভাইদের কথা কিন্তু আমি বিভিন্ন সময় বলছি, মিডিয়ার দ্বারা কর্মী, এই যে ধরেন প্রিন্ট মিডিয়া বলে, ইলেকট্রনিক, তারা কিন্তু বিভিন্ন জায়গায় সংবাদ কালেকশন করছে, এটা তো সত্য। আমি দেখছি ইতালি থেকে যখন লোক আসলো, হুড়াহুড়ি খাইয়ে সাংবাদিকরা করে তার ছবি ওঠাচ্ছে, সাক্ষাৎকার একদম কাছে কাছে, এই যে দূরত্ব মেনটেন কিন্তু হচ্ছে না। তারাও কিন্তু ঝুঁকি নিয়ে কাজ করে। অনেকে কোয়ারেন্টাইনে ছিল, কোয়ারেন্টাইনে সাংবাদিকরা যে কোয়ারেন্টাইন সাক্ষাৎকার বলছে, আমি দেখছি এটা ঝুঁকি নিয়ে কাজ করছে। এরা তার কাছে তো যাওয়া উচিত হয় নাই, তারা কিন্তু করছে। সেজন্য আমি বলছি যে এই যে সাংবাদিক ভাই যারা আছেন, বিভিন্ন মিডিয়ার যেভাবে আছেন, তারা ঝুঁকি নিয়ে আসছেন, তাদেরও কিন্তু এটা নিরাপত্তার ঝুঁকি ভাতা বলেন, স্বাস্থ্য বাবা, এটাও দরকার। আরেকটা গ্রুপ আমি বলি, এটাও আমি এটাও আগেও বলছি, আমার মনে হয় আজকে আবার বলা উচিত, হয়তো আপনি ওটা বলতে চাচ্ছেন, নিরাপত্তা কর্মী যারা, পুলিশ, বিজিবি বলেন, আনসার বলেন, র্যাব বলেন, ইভেন সেনাবাহিনী, তারা কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে কিন্তু কাজ করছে। তারাও কিন্তু ঝুঁকির মধ্যেই, আমি দেখি তো, তারা নিরাপত্তা মাইকিং করছে, সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছে, তারা বিভিন্ন কিন্তু জায়গায় করছে, যাচ্ছেন, তারা জনবহুল চেষ্টা জায়গায় করছে। যাচ্ছেন। তারাও আমার মনে হয় তাদের জন্য হয়তো আমি মনে হয় যে সরকার ব্যবস্থা ঝুঁকির ভাতা বা তাদের স্বাস্থ্য করতে পারে। ইভেন অন্যান্য যত রকমের যারা আছেন, সবাই যদি এটা না করেন, কারণ দেশটা তো আমাদের যদিও ছোট দেশ, 17 কোটি মানুষ, হয়তো গভর্নমেন্টের অনেক কিছু তো সীমাবদ্ধতা আছে, একথা সত্য, তারপরেও কিন্তু আমাদের এগুলোতে এগিয়ে আসতো। তাহলে কিন্তু সবাই আমরা সংঘবদ্ধভাবে একই সাথে সবাই যদি আমরা সংঘবদ্ধ কাজ না করি, তাহলে তো এই দেশটাকে তো আমরা বাঁচাতে পারবো না, আমরা করোনামুক্ত হতে পারবো না। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে হয় বিবেচনায় রাখতে হবে সবার জন্য। এটা জি, আপনি বলতে চাচ্ছিলেন যে না, আমি বলতে চাচ্ছিলাম এটাই, এটা কিন্তু নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে যেমন যুদ্ধ, আজকে যদি আল্লাহ না করে একটা যুদ্ধ লেগে যায় যদি কোনো দেশের সঙ্গে আমাদের, তাহলে কি একটা, যারা যুদ্ধক্ষেত্রে যারা থাকবে বা সামনে ফ্রন্টে যারা যাবে টাবে, তাদের একটা আলাদা রকমের, তাদের জন্য সব কিছু আলাদা রকমভাবে করতে হয়। তাদের বিশেষ করে তাদের রিস্ক অ্যালাউন্স যেটা আর কি, আচ্ছা, সেটা করতে হয়। আবার ঝুঁকি ভাতা না, ঝুঁকি ভাতা করতে হয়। এখন তো বলতে গেলে সব পেশারই আর কি, মানে যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট সবাই তো ভীষণ ঝুঁকির মধ্যে। উনি এটা বর্ণনা করেছেন, শুধু ডাক্তার বা স্বাস্থ্যকর্মী নয়, এর সঙ্গে সঙ্গে ওই যে যারা অন্যান্য যারা আপনারা মিডিয়ার লোকেরা যারা আছেন বা নিরাপত্তা বাহিনীর যারা রয়েছে, তারা সবাই তো ঝুঁকির মধ্যে কাজ করেন। তো তাদের জন্য আপনার বরাদ্দ রাখতেই হবে ঝুঁকি অ্যালাউন্স হতে। এটা এক ধরনের ইনসেন্টিভ বা প্রণোদনা, এটার মানে কোনো ব্যত্যয় হওয়া উচিত না। আচ্ছা, এখন এই সমস্ত ব্যাপারে কি হবে না হবে, এই সিদ্ধান্তগুলো সম্বন্ধে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে কি, এককভাবে যদি মনে করা হয় যে সরকারি সিদ্ধান্তেই সব কিছু চলবে, এটা আমার মনে হয় এটা ঠিক হবে না। কী জন্য বলছি, যে সরকারের মধ্যে সমস্ত বিজ্ঞ লোকরা, প্রাজ্ঞ লোকরা আছে, মাননীয় মন্ত্রীরা রয়েছেন, আমাদের আমলারা রয়েছেন, যারা আর কি সরকারি কর্মকর্তা, সবই খুবই অভিজ্ঞ ব্যক্তি, খুবই দক্ষ, তারা সবই ঠিক আছে। কিন্তু এখানে আমরা যদি ধরে নিই যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে দক্ষ আপনি, আপনার উপরে সমস্ত ছেড়ে দিয়ে আমরা দুজন চুপ করে থাকলাম বা আমরা যারা এখানে আছে সরে গেলাম, তাহলে তো হবে না। প্রত্যেকেরই কিছু না কিছু কন্ট্রিবিউট করার মতো আছে। এই জন্য আমি মনে করি একটা করা উচিত, ব্যবস্থা করা, যেখানে চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, বিজ্ঞানী, তারপরে আপনার ধরেন সমাজকর্মী, তারপরে সুশীল সমাজের প্রতিনিধি, এরা সবাইকে সবার সঙ্গে আলাপ আলোচনা পরামর্শ করে তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্তটা নেওয়া উচিত। আচ্ছা, সেটা করার জন্য খুব সহজ পন্থা যেটা, সেটা হচ্ছে উচ্চ পর্যায়ে, জাতীয় পর্যায়ে একটা কমিটি করা। অসুবিধা কি, জাতীয় পর্যায়ে একটা কমিটি করেন, আপনি সবাইকে নিয়ে করেন, বেশি না, 20 জন, 25 জন বা 30 জন বা 50 জনের একটা কমিটি করলেন, সো হোয়াট, এবং তাদের সঙ্গে মিলিত, এটা ইটস এ কাইন্ড অফ পার্লামেন্ট, এক ধরনের আর কি
একটা পার্লামেন্ট দুর্যোগ মোকাবেলার জন্য। হ্যাঁ, এই বিশেষ করে করোনা দুর্যোগটা মোকাবেলা তাদের সঙ্গে আলাপ আলোচনা করুন। আর এখানের মধ্যে কিছুদিনের জন্য অন্তত আল্লাহর ওয়াস্তে আমাদের যে সংস্কৃতি, এই যে কোনো ব্যাপারেই যে রাজনীতি টেনে নিয়ে আসা, এবং যে কোনো ব্যাপারে আপনার সরকার যদি বলে পূর্ব দিকে, বিরোধী দল বলবে না পশ্চিম দিকে, বিরোধী দল যদি বলে পশ্চিম দিকে, তাহলে সরকার বলতেই হবে পূর্ব দিকে। এগুলো এখন সহযোগিতার মনোভাব নিয়ে গিয়ে আসা, সব সহযোগিতা নিয়ে আসতে হবে। এবং সেই জন্যে আপনার যেটা করতে হবে, বিরোধী দলকেও সরকার আস্থায় নিতে হবে, নিয়ে বলতে হবে আসেন আমরা সবাই এটা মোকাবিলা করি। কারণ এমন একটা দুর্যোগ যেটা আর কি যদি আমরা সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে না নেই এবং সরকারের জাতীয় ঐক্য যদি আমরা নিয়ে থাকি, আমাদের মধ্যে তো ঐক্যের সাংঘাতিক অভাব। আপনার এখনও গিয়ে দেখুন, এটা হচ্ছে, তাহলে এটা তো সরকারের দায়িত্ব, সরকার করবে। করোনা এটা সরকার করবে, নো, এটা হচ্ছে জাতীয় দায়িত্ব। এটা যে রাজনীতি করে না তারও দায়িত্ব, সাধারণ লোক, যে রাস্তার লোক, তারও দায়িত্ব। আবার যিনি রাজনীতি করেন, কদল করেন, তার দায়িত্ব, খদল যিনি করেন তারও দায়িত্ব। অর্থাৎ সকলকে নিয়ে করতে হবে, তা না হলে তো সমন্বিতভাবে সবাইকে নিয়েই কাজ করতে হবে। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। দুজনের কাছে একেবারে সংক্ষিপ্তভাবে প্রথমে জানতে চাই যে কমিউনিটি সংক্রমণটা কিন্তু খুব মেসিভ আকারে ছড়িয়ে যাচ্ছে, তো এই অবস্থায় আসলে আমাদের করণীয় কি, যদি একটু সংক্ষেপে বলেন। না, প্রথম কথা তো আমার মনে হয় যে গত কয়েক মাসে এত আলোচনা হচ্ছে এটা নিয়ে সর্বস্তরের জনগণ কিন্তু কম বেশি সবাই বুঝে, কিন্তু এটা মেনে চলতে হবে, এটা হলো সবচেয়ে জরুরি। যদি সবাই মেনে না চলেন, তাহলে যেমন ধরেন এখানে আমাদের দল মত নির্বিশেষে, বর্ণ ধর্ম সব কিছু বাদ দিয়ে সবাই কিন্তু একতাবদ্ধভাবে যদি আমরা না গাই, তাহলে তো এই দুর্যোগ থেকে মোকাবেলা করতে পারবো না। কারণ আমরা তো এটা ফাইট করছি একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে। করোনা কেউ দেখি না, এমন একটা শক্তি, আমার অস্ত্র শস্ত্র টাকা পয়সা মানে অর্থবিত্ত বৈভব যাই বলেন, কোনো কিছু তো কাজে আসতেছে। গোটা বিশ্ব যেখানে থমকে গোটা বিশ্ব যেখানে থমকে গেছে, সারাটা 209টা 10টা দেশ আক্রান্ত হয়ে গেছে, সবাই থমকে গেছে। মানব সভ্যতা, মানবতা সবকিছুর বিরুদ্ধে কিন্তু এই শক্তিটা আমাদের পিছনে লেগে গেছে, এবং আমরা যুদ্ধ করছি অদৃশ্য শক্তি। সুতরাং আমাদেরকে যেমন নর্মালি সবাই বুঝে, পত্রিকার প্রতিরোধ, স্বাস্থ্যবিধি সবাই তো জানে, এগুলো মেনে চলতেই হবে আমাদের, তার সাথে কোনো উপায় নেই। এখন সবচেয়ে যেটা জরুরি, আমরা দল মত ধর্ম নির্বিশেষে একতাবদ্ধ থাকবো, সমন্বয়ের মধ্যে কাজ করে যাব। এবং যেটা বলা হচ্ছে এখন যেটা জরুরি, সেগুলো আমরা ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করে চলতে হবে। আমরা ঘরে থাকবো, অপ্রয়োজন নেহায় প্রয়োজন ছাড়া বাইরে যাব না। সভা সমিতি মিছিল মিটিং যাই বলেন, এই পার্কে ঘোরা আড্ডা দেওয়াটা এগুলো কিন্তু টোটালি বাদ দেবে। ইভেন আমি তো এমন কথাও বলছি, বিভিন্ন সময়ে যার যার ধর্ম শেষে কিন্তু মানবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যার যার উপাসনা কিন্তু ঘরে বসে করবে। যেমন মসজিদে তো আমাদের দেশে যেহেতু মুসলিম দেশ, 90% লোক মুসলমান, তাই তো আমরা জামাতটা ঘরে পড়েন, মসজিদে না গিয়ে জুম্মার নামাজটা না পড়লেন। মক্কা মদিনা দেখেন, মক্কায় উমরা বন্ধ, 5 ওয়াক্ত নামাজ বন্ধ। মদিনা আমাদের মুসলমানের প্রান্ত, ওখানে সব কিন্তু বন্ধ, এবং ওখানে মানছিল না, তারা কিন্তু কারফিউ দিতে বাধ্য হয়েছে। এটা আমাদেরও কিন্তু তাই করতে হতে পারে, যদি এইভাবে লকডাউনের যে উদ্দেশ্য, যদি সামাজিক দূরত্ব আমরা মেনটেন করতে না পারি, প্রয়োজনে কারফিউ দিতে হবে, দিয়ে প্রয়োজনে করতে হবে, না হলে কিন্তু আমাদের উদ্দেশ্য করতে হবে। আচ্ছা, আমি একটা কথা বলি, বাঁচতে পারবো না। এই সময়ে সবচেয়ে বেশি দরকার যেটা, সেটা হচ্ছে আর কোনো রাজনীতি এটার মধ্যে টেনে আনবেন না। ভোটের রাজনীতি না, দলীয় কাডারকে পোষার রাজনীতি না, এগুলা বাদ দিয়ে সবাই একভাবে আমাদের রাজনৈতিক পরিচয়টা ভুলে গিয়ে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, এইভাবে আমরা এটাকে। এবং আমি শেষ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, করোনা ভাইরাস ও দুর্নীতির ভাইরাস, এই দুইটা ভাইরাসকেই আমরা প্রতিহত করতে পারবো এবং করবো ইনশাল্লাহ। কীরকম করে? ভালোবাসার ভাইরাস নিয়ে আসেন, প্রীতির ভাইরাস নিয়ে আসেন, সাহস শৃঙ্খলা এবং দায়িত্ববোধের ভাইরাস, এগুলো ছড়িয়ে দিন। ওই ভাইরাসকে যদি দূর করতে হয়, করোনার ভাইরাসকে, তাহলে সম্প্রীতি, ঐক্য, ভালোবাসা, সাহস, এটার ছাড়া আর কোনো নেই। ওই ভাইরাসটাকে আমরা ছড়িয়ে দিই, আসুন, তাহলেই হবে। দুর্নীতির ভাইরাস, এই ভাইরাসকে আমরাও চাই যে বিশ্ব থেকে নির্মূল হয়ে যাক। তো অসংখ্য ধন্যবাদ মোফাজ্জল করিম, ডাক্তার ABM আবদুল্লাহ, আপনার দুজনকে আজকের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, আলোচকরা বলছিলেন যে আমাদের আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদের সাবধান হতে হবে, সতর্ক থাকতে হবে, সচেতন হতে হবে। পাশাপাশি আমরা ঘরে থাকব। ঘরের বাইরে, আপনি বাইরে যাওয়া মানে হচ্ছে আপনি আক্রান্ত হতে পারেন, আপনার পরিবারও আক্রান্ত হতে পারে। এই অবস্থায় আপনি সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং নিরাপদে থাকুন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।